চুমুকে। সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ রাগবি জাতীয় দল প্রধান প্রশিক্ষক শাহরিয়ার হোসেন আদ্রা। শুভ সকাল, কেমন আছেন? জি, ভালো আছি। আপনাকেও শুভ সকাল। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি বাংলাদেশ রাগবি জাতীয় দলের প্রধান প্রশিক্ষক, কিভাবে এই দক্ষতা অর্জন করেছেন? প্রথমত 2016-17 সালের দিকে বাংলাদেশ রাগবিতে একটি কোচিং কোর্স করানো হয়, সেখানে অংশগ্রহণ করি এবং 2018 সালে আমাদের একটি অনূর্ধ্ব জাতীয় নারী দল ইন্ডিয়াতে খেলতে যায়। তো সেখানে আমি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ছিলাম। তো প্রধান প্রশিক্ষক না যাওয়ার কারণে আমি সেই দলটিকে হ্যান্ডেলিং করি। আফটার দ্যাট তখন থেকে আমার রাগবিতে কোচ হিসেবে পদচারণা শুরু হয় এবং এই বছরই আমি প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পাই জাতীয় দলের। আচ্ছা, আপনি জয়েন করার পরে এখানে কি কি পরিবর্তন এসেছে? পরিবর্তন এসেছে আমাদের এবার যে সম্প্রতি একটা খেলা হয়েছে নেপাল বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ। তো সেখানে আমাদের খেলোয়াড়রা যেই জিনিসগুলো তাদের জন্য প্রয়োজন ছিল, তাদের যে প্র্যাকটিস ইকুইপমেন্ট এবং তাদের যে প্র্যাকটিস সেশন, সেগুলো আমরা তাদের জন্য করার চেষ্টা করেছি এবং সম্প্রতি আমরা একটি ভালো ফলাফল অর্জন করেছি। আচ্ছা, জাতীয় দলকে প্রশিক্ষণ দিতে যে ধরনের সুযোগ সুবিধা থাকা প্রয়োজন, সকল ধরনের সুযোগ সুবিধা কি রয়েছে কিনা, আর কিভাবে দলের প্রশিক্ষণ দিয়ে থাকেন? জাতীয় দলের প্রশিক্ষণের জন্য আমাদের প্রধানত যেটা প্রয়োজন একটি মাঠ রাগবি খেলার জন্য। তো আমাদের নিজস্ব কোনো মাঠ নেই। আমরা মূলত ন্যাশনাল স্টেডিয়াম, আউটডোর স্টেডিয়াম, শারীরিক কলেজের মাঠ, এই মাঠগুলো ব্যবহার করে থাকি। তো আমাদের যদি একটি নিজস্ব মাঠ হয়ে যায়, তখন আমরা আমাদের নিজস্বভাবে আমাদের প্রশিক্ষণ কর্মসূচি চালাতে পারবো এবং আমাদের যে ইকুইপমেন্টগুলো প্রয়োজন, তো সব ধরনের ইকুইপমেন্ট এখন আমাদের দেশে নেই। তো যে ইকুইপমেন্টগুলো আছে বা যেই সরঞ্জামগুলো আছে, সেগুলো দিয়ে আমরা আমাদের প্রশিক্ষণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। কিছুদিন আগে যে নেপালের সিরিজের কথা আপনি বলছিলেন, সেখানে কেমন ছিল এবার আয়োজন এবং পূর্ব প্রস্তুতিগুলো কেমন ছিল? নেপালের সাথে আমাদের আগেও একটি ইন্টারন্যাশনাল সিরিজ হয়েছে এবং এখনও এবার হলো। তো এখানে আমাদের পূর্ব প্রস্তুতি আমাদের প্রায় 3 মাসের একটি প্রশিক্ষণ কর্মসূচি চলেছে। তো এখানে আমাদের 2জন প্রশিক্ষক ছিল, আমাদের একজন কনসালটেন্ট ছিল, ফিজিও ছিল, টিম ম্যানেজার ছিল। এদের সমন্বয়ে এবং আমাদের প্রায় 30 জন নিয়ে আমাদের এই ন্যাশনাল ক্যাম্পটা চলেছে, 30 জন খেলোয়াড় নিয়ে। তো তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। আমাদের এখানে 3টি ম্যাচ হয়েছিল, 2টি 7 সাইড এবং একটি 15 সাইড। 7 সাইড দলে মূলত 12 জন থাকে এবং 7 জন মাঠে খেলে এবং 15 সাইড দলে 23 জন থাকে এবং 15 জন খেলোয়াড় খেলে। তো আমরা 3টি ম্যাচের মধ্যে আমরা একটি ম্যাচে জয়ী হয়েছি, যেটা 15 সাইড বড় খেলা, 40-80 মিনিটের খেলা এবং 7 সাইড দুটিতে আমরা পরাজিত হওয়ার কারণে নেপাল এবার সিরিজটি জয়ী হয়েছে। আচ্ছা, আগামীতে কি পরিকল্পনা রয়েছে? আরো কিভাবে আরো দক্ষতা বাড়ানো যায় বা খেলার ধরনটা আরো বেশি ভালোভাবে নিয়ে যাওয়া যায়? এবার আমাদের যে খেলাটি হয়েছে টুর্নামেন্টে, সেখান থেকে আমরা অনেক কিছু শিখেছি। তো আমাদের টেকনিক্যালি কিছু চেঞ্জ আনতে হবে, আমাদের প্লেয়ারদের ফিটনেস এবং আমাদের প্লেয়ারদের যে এজ লেভেলটা আছে, আমরা এজ ক্যাটাগরিটা পরিবর্তন করব, আরও কিছু ট্যালেন্ট হান্টের মাধ্যমে ইয়ং প্লেয়ার নিয়ে আসবো। আপনার খেলাধুলার আসলে জীবনটা শুরু হয়েছিল কিভাবে? খেলাধুলার জীবন হলো, আমি ছোটোবেলা থেকেই স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, এগুলোতে বিভিন্নভাবে আমি যোগদান করি এবং আমার সেখানে একটি ভালো সাফল্য আসে। প্রতি বছরে একাধিক পুরস্কার পেয়ে থাকি। তো তখন থেকেই খেলাধুলায় আমার একটি আগ্রহ এবং 2007 সাল থেকে 13 সাল পর্যন্ত আমি ইয়ুথ ক্লাবে প্র্যাকটিস করি ক্রিকেট। তো সেখানে আমার এজ লেভেলে আমি খেলি, কর্পোরেট টুর্নামেন্টগুলো খেলে থাকি। তো কর্পোরেট টুর্নামেন্টগুলো খেলার মাধ্যমে আমি যেমন নাইমুর রহমান দুর্জয়, সুজন ভাই, হাবিবুল বাশার ভাই, ইমরুল কায়েস, মোশাররফ রুবেল, জিয়াউর রহমান, তাদের সাথে খেলাতে আমার একটি খেলাধুলার প্রতি একটি আকর্ষণ চলে আসে। তখন থেকে আমার অ্যাকচুয়ালি ক্রিকেট খেলা এবং এর পাশাপাশি আমি ফুটবলও খেলতাম, ফুটবলের ডিফেন্ডার হিসেবে খেলে থাকতাম। আচ্ছা, বেশ ভালো। ক্রিকেট ছেড়ে রাগবিতে আসার পেছনের কারণটা কি? রাগবিতে আসার পেছনের কারণটা হলো, আমি যে স্কুল কলেজে পড়তাম, তো সেখানে আমার স্যার বললো, তোমার শারীরিক গঠনটা ভালো, তুমি রাগবি খেলায় দেখতে পারো, খেলে কেমন লাগে। তো রাগবিতে যখন যাই, তখন থেকে অ্যাকচুয়ালি প্রথম টুর্নামেন্ট থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে আমি প্রথম খেলেছিলাম প্রথম টুর্নামেন্টে। তখন দেখলাম তাদের শারীরিক গঠন, তাদের খেলার স্টাইল খুবই ভালো লাগলো, আমাকে চমৎকার লাগলো। তো সেখান থেকে আমার আগ্রহ হলো, না আমিও তাহলে রাগবিতে খেলতে পারি, যেহেতু ক্রিকেটে অনেক প্রতিযোগিতা। তো ক্রিকেটে আমি একটি গ্যাপের কারণে ওইভাবে আর কন্টিনিউ করতে পারিনি।
জিনিস, সেহেতু রাগবিতেই আমার কন্টিনিউ করা। আচ্ছা, রাগবি খেলার প্রচলনটা একটা সময় খুবই কম ছিল, এখন একটু বেড়েছে, আগামীতে হয়তো আরো বাড়বে। সো এই ক্ষেত্রে আসলে রাগবির যে সহযোগিতা বা যে প্রত্যাশাগুলো থাকে রাগবি খেলার জন্য, যে সব জিনিসপত্র প্রয়োজন হয় বা যে পরিবেশটা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আসলে কি কি প্রত্যাশা রয়েছে? রাগবিটা এমন একটি খেলা, এটা বলা হয়ে থাকে সারা বছরই খেলা যায়। নর্মালি দেখবেন যে যখন মাঠে বৃষ্টি শুরু হয় তখন কিন্তু ক্রিকেট খেলা যায় না, বা বৃষ্টি পড়লেও ফুটবল খেলা যায়, কিন্তু যখন বলটি ভাসে তখন আর ফুটবল খেলা যায় না। কিন্তু রাগবিটা তখন পর্যন্ত কন্টিনিউ করা যায়। তাহলে আমাদের বাংলাদেশের এমন একটি সিজন যে আমরা সকল মাসেই, অর্থাৎ পুরো বছরই রাগবি খেলাকে কন্টিনিউ করা যায়। এখন আমাদের প্রয়োজন কিছু পৃষ্ঠপোষকতা, আমাদের রাগবির একটি নিজস্ব মাঠ, এগুলো যদি হয় তাহলে আমরা বহির্বিশ্বে যেমন রাগবিটা অনেক পপুলার, বাংলাদেশে এখন পপুলার না, আস্তে আস্তে পপুলার হচ্ছে। তো এই সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকলে আমরা বাংলাদেশে আমাদের এই খেলাটিকে পপুলার করে তুলতে পারবো। তো রাগবিতে আসার পরে পরবর্তীতে আপনি কেন অবসরে গেলেন? রাগবিতে আসার পর হলো আমি 2022 সালে ন্যাশনাল টিমে খেলেছিলাম। তো সেটা ছিল বাংলাদেশ নেপাল একটি সিরিজ। তো এটা তখন খেলার সময় আমি আমার লিগামেন্টে আমার ইনজুরি হয়। আফটার দ্যাট আমি লিগামেন্টে অপারেশন করি, তারপর টুকটাক কিছু খেলা খেলি। কিন্তু একটা সময় গিয়ে পরে মনে হলো যেহেতু আমি কোচিংয়ের সাথেও জড়িত আছি আর আমার লিগামেন্টের সমস্যা হয়েছে, সেহেতু আমি রাগবি না খেলে আমি আমার মাধ্যমে আরও অনেকজনকে রাগবি শেখাবো, যাতে করে তারা আমার মতো জাতীয় দলে খেলতে পারে এবং দেশের জন্য সুনাম বয়ে আনতে পারে। বাহ, খুব ভালো। আপনার ছোটবেলা কোথায় কেটেছে এবং পরিবারে কারা কারা আছেন? পরিবারে হলো আমার বাবা মা, আমি এবং আমার ছোট বোন। আর আমার শৈশব আমার ঢাকায় সাভারে আমার জন্ম, সেখানে আমার নানা বাড়ি, এখানেই আমার বেড়ে ওঠা পড়াশোনা কোথায় ঢাকাতেই। করেছেন? পড়াশোনা হলো আমার স্কুল জীবন ছিল মাইলস্টোন স্কুল, আমার কলেজ ছিল ঢাকা কমার্স কলেজ, ভার্সিটি ছিল তেজগাঁ কলেজ, এবং আমি সরকারি সারিশিয়া কলেজ থেকে বিপিএড অর্জন করেছি, বিপিএড কোর্সটি। আচ্ছা, এবার একটু জানতে চাই জাতীয় দলের অর্জন সম্পর্কে। জাতীয় দলে হলো আমার প্রথমত 2007 সালে আমি একটা লেজার রান খেলা ছিল, সেটি খেলতে দিল্লিতে যাই। 7টা দেশ নিয়ে খেলা হয়, তো সেখানে ইন্ডিয়া ফার্স্ট হয়, আফগানিস্তান সেকেন্ড, এবং বাংলাদেশের হয়ে আমি থার্ড হয়ে থাকি। তো আমার আন্তর্জাতিক অর্জন সেটাই প্রথম, এবং দ্বিতীয়টা হলো 2022 সালে, যেখানে নেপাল বাংলাদেশ খেলা হয়। সেখানে আমরা 3 ম্যাচ জয়ী হয়ে আমরা সিরিজটি জয়ী হই। তো ওইটা এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র রাগবিতে সিরিজ জয়, এবং ওই ম্যাচে ওই সিরিজে আমি খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি, এবং সেই খেলাতে পায়ে ব্যথা পাই। আর এখন হলো এবার আমাদের এর মধ্যে আমাদের ন্যাশনাল টিম বল গ্রুপে একবার চ্যাম্পিয়ন হয়েছে। আর এবার 2025 সালে আমাদের যে নেপাল বাংলাদেশ সিরিজটা হলো, এখানে আমরা 3 ম্যাচের যে সিরিজটি হয়, 2টা 7 সাইড একটি 15 সাইড, তো 2টা 7 সাইড আমরা পরাজিত হলে আমরা 15 সাইডটা জয়ী হই, 15 সাইডটা জয়ী হয়ে আমরা রানার্স আপ হই, এবং এটা আমাদের ভবিষ্যতের জন্য আমি আশা করছি অনেক বেশি কাজে লাগবে। বাহ, বেশ ভালো। আমরা কিন্তু খেলাধুলায় এখন নারীদের অংশগ্রহণও বেশ ভালোই দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আপনার মতামত কি? আমি মূলত নারীদের সাইডটি নিয়েই কাজ করে থাকি বেশি। আমি 2017 সাল থেকে নারী দলের কোচ হিসেবে আছি, যেমন ঢাকা কমার্স কলেজে, আদমজি কলেজে, তেজগাঁ কলেজে, এরকম স্কুল কলেজ কয়েকটি, এবং আন্ডার 18 ন্যাশনাল টিমও আমি প্র্যাকটিস করিয়েছি 2018 সাল থেকে এখন পর্যন্ত, এবং বাংলাদেশ আনসার বাহিনীতেও আমি নারী দল এবং পুরুষ দল দুইটাকেই প্র্যাকটিস করাচ্ছি। এবং পুরুষের পাশাপাশি আমাদের রাগবিতে নারীরও পদচারণা আছে, নারী খেলোয়াড়দের, এবং তারাও ভালো সুনাম বয়ে আনছে এবং ভবিষ্যৎ আরও সুনাম বয়ে আনবে। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে রাগবি নিয়ে? রাগবি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে, আমি এই বছরই জাতীয় দলের প্রধান প্রশিক্ষক হিসেবে নিয়োজিত হয়েছি। তো আমার নিজস্ব কিছু প্ল্যান আছে, যে আমাদের যেহেতু এশিয়া রাগবি যে টুর্নামেন্টগুলো আমাদের রেজাল্ট হচ্ছে না, তো কীভাবে রেজাল্ট অর্জন করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমার কিছু প্ল্যান আছে। তো সেগুলো আমি ফেডারেশনকে সাবমিট করব, এবং আমি চাইবো আমার সেই প্ল্যান মোতাবেক যেন আমাদের টিমটা অগ্রসর হয়, যাতে করে আমরা এশিয়া রাগবি টুর্নামেন্টগুলোয় ভালো ফলাফল অর্জন করতে পারি। বাহ, চমৎকার। সো এখানে যারা খেলতে আসেন তাদের তো আসলে অনেক মেনটেন করতে হয়, স্পেশালি খাবার দাবার এবং ফিটনেসের ব্যাপারটা, সেটা কিভাবে মেনটেন করা উচিত এবং আপনি কিভাবে মেনটেন করেন? মেইনটেন হলো, আমরা যেমন ভাতে মাছে বাঙালি, তো আমাদের খেলোয়াড়দের আমরা যতই ট্রেন আপের মধ্যে রাখি বা একটা শিডিউলে রাখি, তারা ভাতটা খেতে কিছুটা হলেও পছন্দ করে।
আর যেহেতু রাগবি খেলা এটা এখনও ওইভাবে পপুলার হয়নি, তো আমরা একটা প্লেয়ারের জন্য খুব ভালোভাবে তাদের ডায়েটটা মেনটেন করতে পারি না। তাও আমরা তাদের যে নিউট্রিশনগুলো প্রয়োজন, তাদের ফুড হ্যাবিটে যতটুকু প্রয়োজন, তাদের যতটুকু ফ্রুটস খাওয়া প্রয়োজন, ওইভাবে আমরা লিস্ট করে দিই যে আপনারা যদি এই লিস্টটা মেনটেন করেন এবং সাথে এক্সারসাইজগুলো করলে, এই ফিটনেস প্ল্যানটা মেনটেন করলে আপনাদের একটা ফিটনেসটা সঠিকভাবে থাকবে এবং রাগবি খেলার জন্য যে জিনিসটা বেটার হবে, এবং আমিও এখন পর্যন্ত এটা মেনটেন করি। এছাড়া যদি দেখি আমাদের খেলাধুলার যে ফাউন্ডেশনগুলো রয়েছে সেগুলোতে আসলে যে পরিমাণ সুযোগ সুবিধা খেলোয়াড়দের দেওয়া উচিত, সেখান থেকে কি সেই পরিমাণ দেওয়া হচ্ছে কিনা? সম্প্রতি দেখা যাচ্ছে যে খেলোয়াড়দের যেই ধরনের ফ্যাসিলিটিগুলো প্রয়োজন অন্যান্য ফাউন্ডেশনগুলো দিচ্ছে, আবার অনেক জায়গাতে পাচ্ছেও না, কিন্তু আমাদের হলো পজিটিভলি আগাতে হবে যে আমরা যতটুকু পাচ্ছি সেটা নিয়ে আমাদের হ্যাপি থাকতে হবে এবং ভবিষ্যতে আরও ভালোভাবে কীভাবে পাবো সেটি নিয়ে আমাদের পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে। যেহেতু ক্রীড়ার মাধ্যমেই একটি দেশ সুন্দরভাবে গঠন করা যায়, ক্রীড়ার মাধ্যমেই মাদক থেকে খেলোয়াড়দের, শিশুদের দূরে রাখা যায়, এর জন্য ক্রীড়ার বিকল্প নিয়ে আমি মনে করব। তো শারীরিক যে স্বাস্থ্য সেটা সচেতন হতে হবে, সচেতনমূলকভাবে কাজ করতে হবে এবং ক্রীড়ার সাথে জড়িত থাকতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা জিনিস আছে যে আমরা মাঠের যে পর্যাপ্ত ব্যবস্থা, যে পরিমাণ মাঠ থাকা প্রয়োজন, সে পরিমাণ কিন্তু মাঠ আসলে স্পেশালি যদি বলি ঢাকা শহরে নেই। সো সেক্ষেত্রে মাঠ বাড়ানোর ক্ষেত্রে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, বা এই ক্ষেত্রে আসলে সরকার কি কি ধরনের পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন? জি, আপনি সুন্দর একটি কোশ্চেন করেছেন। ঢাকার বাইরে অনেক মাঠ থাকলেও ঢাকার মধ্যে আমাদের অনেক বেশি মাঠ নেই। সেই ক্ষেত্রে করা যেতে পারে আমাদের যে মাঠগুলো আছে এখন, সেই মাঠগুলো ভাগ করে দেওয়া বিভিন্ন ফেডারেশনকে, যে টাইম ওয়াইজ যে আপনারা এই টাইমে প্র্যাকটিস করবেন, আরেকটি ফেডারেশন বা আরেকটি দল এই টাইমে প্র্যাকটিস করবে। আর আমরা দেখব এখন পর্যন্ত পূর্বাচল, কেরানীগঞ্জ বা ঢাকার মধ্যে আপনি যদি বলেন সাভার, এরকম কিছু কিছু জায়গা আছে যেগুলো ঢাকার মধ্যে এবং সেই সব জায়গায় মাঠ রয়েছে। তো আমরা এইগুলোতে পর্যবেক্ষণ করে সেগুলো পরিচর্যা করে আমরা আমাদের ঢাকা কেন্দ্রিক যে মাঠগুলো আছে সেগুলোর বিকল্প হিসেবে ওই মাঠগুলো ব্যবহার করতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক ভালো লেগেছে কথা বলে, অনেক কিছু জানতে পারলাম। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলাকে ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বের নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।